নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 14 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু 1 থেকে 13 পর্যন্ত বিভিন্ন সেট আলোচনা করা হয়েছে, সেগুলো কিন্তু যারা এখনও দেখোনি, যেসব নিউ ভিউয়ার্স আছো যারা এখনও দেখোনি, তারা অবশ্যই সেগুলো কিন্তু দেখে নিও। ওকে, আর আরেকটা জিনিস যেটা দেখো, আমি যারা অনেক দিন ধরে প্রিপারেশনের মধ্যে আছো, অনেক দিন ধরে আছো, তো তারা তো আমার মনে হয় আমি কিন্তু এগুলোর পিডিএফ কিন্তু এই সন্তু একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমি সেখানে দিয়ে দেবো। তো তোমরা চেষ্টা করবে আগে পিডিএফ দেখে তোমরা আগে অ্যান্সারটা করো, দিয়ে অ্যান্সার করার পর তারপরে আমার ভিডিওটা দেখো। তাহলে কিন্তু তোমরা নিজেদের জায়গাটাও বুঝতে পারবে যে তোমরা কতটা তৈরি আছো এবং কতগুলো সঠিক হচ্ছে, সেই জায়গা কিন্তু একটা ক্লিয়ারিটি পাবে তোমরা নিজেরাই। ওকে, কেননা নিজেদের পরীক্ষা হতে হয়, আরও বিভিন্ন অপশান আছে, সেখান থেকে তোমরা মক টেস্টও দিতে পারো। ওকে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 14 নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে, বলছে কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? বিম্বিসার, অশোক, বিন্দুসার, কালাশোক। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বিন্দুসার কিন্তু অমিত্রঘাত নামে কিন্তু তোমার পরিচিত ছিলেন। অমিত্রঘাত, এই একটা কোশ্চেন আসে যে এই যে অমিত্রাঘাত, এই অমিত্রাঘাতের মানে কি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শত্রু নিধনকারী। কি বললাম? শত্রু নিধনকারী। আর এটা মনে রেখো যে গ্রিকের একটা গ্রন্থ আছে, তাকে কিন্তু অ্যামিট্রোকেটাস, কি বললাম? অ্যামিট্রোকেটাস কেটাস, এটা অ্যামিট্রোকেটাস কিন্তু বলা হয় এই বিন্দুসারকে। ক্লিয়ার? আর বিন্দুসার কে ছিলেন? তিনি ছিলেন, বিন্দুসার ছিলেন সম্রাট অশোকের পিতা, তাই না? অশোকের পিতা ছিলেন বিন্দুসার। আর বিম্বিসার কে ছিলেন? দেখো, বিন্দুসার ছিলেন অশোকের পিতা, তাহলে বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এবং এই বিম্বিসারের উপাধি কী ছিল? বিম্বিসারের উপাধি ছিল শ্রমিক। আশা করি এখান থেকে মোটামুটি জানলে। আর কালাশোক কে ছিলেন তোমরা জানো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কোন ভারতীয় শাসক দিন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন? তাহলে দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেছিলেন? শেরশাহ, আকবর, অশোক, ঔরঙ্গজেব। রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ আকবর কিন্তু এই দিন-ই-ইলাহি প্রথা প্রবর্তন করেছিলেন। এবং কত সালে? পরীক্ষা এটাও দিতে পারে, তো মনে রেখো 1582 সালে। ক্লিয়ার? 1582 সালে কিন্তু এই আকবর দিন-ই-ইলাহি প্রথা প্রবর্তন করেন। এবং এর অর্থ কী? পরীক্ষা এটাও আসে যে দিন-ই-ইলাহি এই যে ওয়ার্ডটি, এই কথাটি, এর অর্থ কী? এর অর্থ হচ্ছে স্বর্গীয় একেশ্বরবাদ বা দেবাদেশ বলা হয়। দেবাদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ। এর সাথে একটা জিনিস মনে রাখো, পরীক্ষা এটাও আসে যে আকবরের হিন্দু সেনাপতির নাম কি? তো হিন্দু সেনাপতি যাই হোক, আকবরের হিন্দু মন্ত্রী সেটা হচ্ছে বীরবল। এই বীরবল কিন্তু প্রথম এই ধর্মমত, এই যে তোমার দিন-ই-ইলাহি, এই ধর্মমত কিন্তু প্রথম গ্রহণ করেন কিন্তু আকবরের হিন্দু মন্ত্রী বীরবল। এবং এর সাথে তিনি কিন্তু জায়গিরদার প্রথা কিন্তু প্রবর্তন করেন, এবং জায়গিরদার প্রথা অবশ্যই প্রবর্তন করেন। আচ্ছা, আর যদি বলি এখানে তোমার শেরশাহ নিয়ে যদি কিছু বলি, তো শেরশাহ তোমরা জানো জিটি রোড, যেটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা কিন্তু প্রতিষ্ঠা করেন কে? শেরশাহ। এবং তিনি কিন্তু তাকে কিন্তু জিন্দাবির বলা হতো। শেরশাহকে জিন্দাবির কথা বললাম, শেরশাহকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আর হচ্ছে শেরশাহ জমি জরিপের প্রথা কিন্তু চালু করেন। জমি জরিপ করার প্রথা কিন্তু চালু করেন কে? শেরশাহ। এবং তার প্রকৃত নাম কি? ফরিদ খাঁ। এগুলো আসে পরীক্ষায়, এগুলোর জন্য বলে দিচ্ছি। আর ঔরঙ্গজেব বলতে গেলে, প্রথমে যেটা বলা হয়, নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন কে? সে কিন্তু ঔরঙ্গজেব। এবং তাকে কিন্তু জিন্দাবির বলা হতো, জিন্দাবির নামে ডাকা হয় ঔরঙ্গজেবে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড ডাফরিন নাকি লর্ড আরউইন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার লর্ড ক্যানিং ছিল কিন্তু ভারতের প্রথম ভাইসরয়। লর্ড কার্জনের আমলে কী হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন কিন্তু লর্ড কার্জনের আমলে হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং একটা জিনিস দেখো, এই যে লর্ড ক্যানিং তিনি তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, এবং সাথে সাথে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলও কিন্তু ছিলেন লর্ড ক্যানিং। ক্লিয়ার? পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলও কিন্তু ছিলেন কে? লর্ড ক্যানিং। আর তিনি ছিলেন প্রথম ভাইসরয়। ওকে, আর যদি বলে লর্ড ক্যানিংয়ের আমলে কী হয়েছিল, পরীক্ষা আসে লর্ড ক্যানিংয়ের সময় কিন্তু সিপাহী বিদ্রোহ, পরীক্ষায় ঠিক এরকম আসে যে সিপাহী বিদ্রোহ কার সময় হয়, কোন ভাইসরয়ের সময়? তো রাইট অ্যান্সার হচ্ছে সিপাহী বিদ্রোহ হয় লর্ড
ক্যানিংয়ের সময়, এবং তার আমলেই কিন্তু সত্যবিলোপ নীতি প্রত্যাহার করা হয়। যেটা সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। তো ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন এবং সত্যবিলোপ নীতি প্রত্যাহার করা হয় কার আমলে? সেটা হচ্ছে লর্ড ক্যানিংয়ের আমলে, এবং তার আমলে বিধবা বিবাহ আইন কিন্তু কার্যকর হয়, বিধবা বিবাহ আইন কার্যকর হয়। ক্লিয়ার? এবং লর্ড কার্জনের সময় তো বললাম তোমার বঙ্গভঙ্গ আন্দোলন। লর্ড ডাফরিনের সময় কী হয়েছিল? লর্ড ডাফরিনের সময় কিন্তু যেটা হচ্ছে তোমার আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার প্রতিষ্ঠা কিন্তু লর্ড ডাফরিনের সময় হয়। পরবর্তী কোশ্চেন দেখো, কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? আরাকান, বরাইল, পাটকাই নাকি লুসাই? তো রাইট অ্যান্সার অপশান বি ইজ আ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বরাইল পর্বতশ্রেণী কিন্তু এই তোমার মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে। ক্লিয়ার? বরাইল পর্বতশ্রেণী। এবং এর সাথে একটা জিনিস মনে রাখো যে মিশমি পাহাড়ের সর্বোচ্চ পরীক্ষা এটাও আসে যে মিশমি পাহাড় এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এটা মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দামাব্রুপ। এটা যেহেতু ওই পাহাড়ের বরাইল পর্বতশ্রেণীর অন্তর্গত, তাই একটু তোমাদের জানিয়ে দিলাম কি দাফাব্রুম। হ্যাঁ, এটা হচ্ছে মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, পীরপাঞ্জাল হিমালয়ের বলছে পীরপাঞ্জালটা হিমালয়ের কোন অংশে তোমার অবস্থিত? শিবালিক, মধ্য হিমালয়, উচ্চ হিমালয় নাকি ট্রান্স হিমালয়? তো দেখবে হিমালয়ের অনেক কটা ভাগ আছে, শিবালিক, মধ্য হিমালয়, উচ্চ হিমালয়, ট্রান্স হিমালয় এরকম ভাগ আছে। তো এই যে পীরপাঞ্জাল যে তোমার পীরপাঞ্জাল রেঞ্জ, এটা কিন্তু কোথায় অবস্থিত? এটা কিন্তু মধ্য হিমালয়ের অন্তর্গত। তো পীরপাঞ্জাল কোন হিমালয়ের অন্তর্গত? এটা হচ্ছে মধ্য হিমালয়ের অন্তর্গত। এই মধ্য হিমালয়কে কিন্তু লেসার হিমালয় বলা হয়। এবং এর যে উল্লেখযোগ্য কিছু পর্বতশ্রেণী, তার মধ্যেই কিন্তু এই পীরপাঞ্জাল পড়ে, তারপর ধৌলাধর, পীরপাঞ্জাল, নাকটিব্বা, কুমায়ুন, এগুলো কিন্তু সব মধ্য হিমালয়ের অন্তর্গত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, সেরকমভাবে উচ্চ হিমালয়ে কারা কারা আছে, ট্রান্স হিমালয়ে কারা কারা আছে, এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখতে পাওয়া যায়? ব্লু মাউন্টেন, গোন্ড, জারোয়া, টোডা নাকি লাম্বাডা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, টোডা উপজাতি কিন্তু এই ব্লু মাউন্টেন অঞ্চলে দেখতে পাওয়া যায়। ব্লু মাউন্টেন বা নীলগিরি পার্বত্য, পরীক্ষা এটাও জেনে রাখো, ব্লু মাউন্টেন মানেই হচ্ছে নীলগিরি। কেননা ব্লু মানে কি তোমার নীল, তো নীলগিরি পার্বত্য অঞ্চল কী কী অংশ নিয়ে গঠিত? পরীক্ষা এটাও আসে যে ব্লু মাউন্টেন বা নীলগিরি পার্বত্য অঞ্চল কী কী অংশ নিয়ে গঠিত? পরীক্ষা আসে কিন্তু। তো মনে রাখবে এটা তামিলনাড়ু, কেননা এটা কোন দিকে আছে? এটা হচ্ছে তোমার একদম তোমার সাউথের দিকে আছে। তো তামিলনাড়ু, কেরালা আর হচ্ছে কর্ণাটক। ওকে, এই রাজ্য জুড়ে কিন্তু এই ব্লু মাউন্টেনটা অবস্থিত। পরীক্ষা আসে কিন্তু, বারবার বলছি, তামিলনাড়ু, কেরালা আর কর্ণাটক, এই তিনটে রাজ্য যে পরপর আছে, এদের নিয়ে কিন্তু এই ব্লু মাউন্টেন তোমার কি অবস্থিত। এবং এখানে কিন্তু টোডা উপজাতি বেশি পরিমাণে দেখা যায়। আর যদি পরীক্ষা এটাও আসে যে জারোয়া উপজাতি কোথায় দেখা যায়? তো মনে রাখবে জারোয়া উপজাতি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বা আন্দামান দ্বীপপুঞ্জে, বিশেষ করে নিকোবর ঠিক জানি না, তবে আন্দামান দ্বীপপুঞ্জে কিন্তু এই জারোয়া উপজাতি কিন্তু বেশি পরিমাণে দেখা যায়। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্যাট ইজ হু এর সদর দপ্তর চেয়েছে। তো প্যারিস, নিউ ইয়র্ক, জেনেভা নাকি ভিয়েনা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার জেনেভাতে কিন্তু তোমার সুইজারল্যান্ডের যেটা জেনেভা, তো সেখানে কিন্তু এই WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কিন্তু অবস্থিত। এবং এটা জেনে রাখো এর সাথে সাথে যে এই যে হুয়ের প্রতিষ্ঠা দিবস কত? হুয়ের প্রতিষ্ঠা দিবস হচ্ছে প্রতিষ্ঠা দিবস বলতে সাল এবং দিবস দুটোই বলছি, 1948 সালের 7ই এপ্রিল, তাই না? 7ই এপ্রিল। তো এই কারণেই তো 7ই এপ্রিল এই দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়, যেহেতু হু অ্যাকচুয়ালি কি আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য কাজ করে। যখন চীন থেকে করোনাটা ছড়াচ্ছিল, তখন হুই তো সারা দুনিয়ায়, সারা বিশ্বে কিন্তু হুই এর কি হবে না হবে, হ্যান ত্যান সব কিছু কিন্তু হুই বলেছে, তাই কি না? যে এটা কতটা পরিমাণ মারাত্মক, কেমনভাবে থাকা উচিত মানুষের। তো যেহেতু হুইয়ের কাজ হচ্ছে স্বাস্থ্য সচেতনতার কাজ করা, তো এই কারণে তোমার 7ই এপ্রিল যেহেতু এর প্রতিষ্ঠা দিবস, তো এই জন্য 7ই এপ্রিল এই দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো,
বলছে পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান। তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার অপশন ডি ইজ এ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ রাজস্থান রাজ্যে কিন্তু এই পুষ্কর মেলাটি অনুষ্ঠিত হয়। খুবই বিখ্যাত মেলা, এবং এটা বিখ্যাত এই কারণে, এই পুষ্কর মেলাটি অ্যাকচুয়ালি বিখ্যাত এই কারণেই যে এটা হচ্ছে এখানে উটের মেলা, বৃহত্তম উটের মেলা, সারা পৃথিবীর বৃহত্তম উটের মেলা হচ্ছে এই পুষ্কর মেলা। এই কারণে কিন্তু বৃহত্তম, পরীক্ষা এটাও আসে যে পুষ্কর মেলা কী কারণে বিখ্যাত, তো এটা হচ্ছে উটের মেলার কারণে বিখ্যাত। আচ্ছা, এই মেলাটি কোথায় হয়? রাজস্থানের, মনে রাখবে, আজমের জেলার পুষ্কর নামক একটা জায়গায়। তো এই কারণে এর নামটা হয়েছে পুষ্কর মেলা। ক্লিয়ার? আজমির জায়গা, আজমির জেলা, সরি। নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা নাকি সিকিম? তো রাইট অ্যান্সার নবকলেবর উৎসবটি কিন্তু উড়িষ্যায় পালিত হয়। এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি জগন্নাথ মন্দিরের সাথে কিন্তু এটা সম্পর্কিত। আমি ঠিক এটা আমার মনে হয় জগন্নাথ মন্দিরে যখন পুজো হবে, তার মানে যখন জগন্নাথ দেবের সেই সময়, যে সময় জগন্নাথ দেবের অ্যাকচুয়ালি পুজো হয়, প্রতিদিনই তো পুজো হয়, কিন্তু জগন্নাথ দেবের তো একটা পুজোর একটা সেশন আছে, হ্যাঁ, তো সেই সময়ে নিশ্চয়ই তার আগে কোনো একটা অনুষ্ঠান হওয়া, তো এটা জগন্নাথ দেবের রিলেটেড একটা অনুষ্ঠান, এটাকে বলা হয় নবকলেবর। তো এটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে তোমার উড়িষ্যাতে কিন্তু এই উৎসবটা পালন করা হয়, তোমার নবকলেবর। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য নয় বলেছে? দেখো, রাউফ লোকনৃত্য, রাউফ কোথায় আছে? জম্মু কাশ্মীর, তোমরা জানো। ঘুমর, রাজস্থানের ঘুমর। তারপর লাভানি হচ্ছে কোথায়? লাভানি হচ্ছে যত সম্ভব মহারাষ্ট্রের, তাই না? মহারাষ্ট্রের লাভানি। তো এগুলো সবই কি লোকনৃত্য, কিন্তু এই যে ভারতনাট্যম, এটা কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স, দ্যাট ইজ শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য না। তো এই কারণে রাইট অ্যান্সার মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম কোথায় আছে? মোহিনীঅট্টম হচ্ছে তোমার কেরালায় হচ্ছে মোহিনীঅট্টম। তারপর ভারতনাট্যম কোথায়? ভারতনাট্যম তামিলনাড়ু। ইয়াকশাগনা কোথায়? কর্ণাটক। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সব সময় মনে রেখো। আমি যতটা পারি আমি চেষ্টা করি যখন যা অপশান আসে সেই অপশানগুলো সম্বন্ধে তোমাদের কাছে তুলে ধরতে, আরও বিভিন্ন কাহিনী। তো আমি কিন্তু এইভাবেই পড়িয়ে যাই। যদি তোমাদের সেশনটা ভালো লাগে, তো যারা নিউ ভিউয়ার্স আছো, যারা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কমলকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? কমলকারী চিত্র, দেখো একটা চিত্র জানো তোমরা, মধুবনী চিত্র, যেটা হচ্ছে বিহারের খুব বিখ্যাত, তাই না? মধুবনী চিত্র। কিন্তু কমলকারী চিত্রের উদ্ভব কোথায় হয়েছে? তেলেঙ্গানা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশে কিন্তু একটি বিখ্যাত চিত্রের উদ্ভব হয়েছে। কি? কমলকারী বলছিলাম, এটা কলমকারী, হ্যাঁ, কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। ক্লিয়ার? আচ্ছা, এইখানে একটা জিনিস জেনে রাখতে পারো। আচ্ছা, ঠিক আছে, এইখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম মনে পড়ছে না, কি তোমার অন্ধ্রপ্রদেশের কি মছলিপত্তম এরকম একটা অঞ্চল আছে, তো সেইখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এটা উদ্ভব হয়েছে। তো ওটাও জেনে রাখো, তোমাদের আমি বলে রাখলাম যে অন্ধ্রপ্রদেশের কোন জায়গা থেকে তোমার এটা উদ্ভব হয়েছে, এই যে কলমকারী চিত্র, সেটা অন্ধ্রপ্রদেশের কোন জায়গা থেকে, তো এটা তোমরা কিন্তু একটু জেনে রেখো। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো, জাকির হোসেন কোন ক্ষেত্রের সাথে জড়িত? সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, সঙ্গীত। তো আশা করি তোমরা এটা সবাই পারবে। তিনি কিন্তু সঙ্গীতের সাথে জড়িত জাকির হোসেন, এবং তিনি সঙ্গীতের কোন বিশেষ বাদ্যযন্ত্রের সাথে জড়িত? তিনি কিন্তু তবলাবাদক ছিলেন, তিনি বিখ্যাত তবলাবাদক। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান কার দ্বারা গৃহীত হয়? ভারতের জাতীয় কংগ্রেস, ভারতীয় লীগ, ভারতীয় গণপরিষদ নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার ভারতের গণপরিষদ দ্বারা কিন্তু এই তোমার ভারতীয় সংবিধান কিন্তু গৃহীত হয়। এইখানে কিন্তু প্রচুর কোশ্চেন হয় ভারতীয় গণপরিষদ থেকে। ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে, কোন অধিবেশনে কত তারিখে তোমার অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়, স্থায়ী সভাপতি নির্বাচিত হয়, কত তারিখে কি বলবো পতাকা তোমার গ্রহণ করা হয় গণপরিষদের কোন তারিখে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু জিনিস এখান থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। তারপরে কি এর ন্যাশনাল অ্যান্থাম গৃহীত হয় কবে, ন্যাশনাল সং গৃহীত হয় কবে। আমি এগুলো বলে দেওয়ার উদ্দেশ্য এটাই যে তোমরা সবসময় এগুলো কিন্তু যেন সবসময় তোমাদের কাছে রোটেট করে, সব সময় জিনিসগুলো যেন মাথায় থাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালত অনুসরণ করা উচিত? ক্লিয়ার? বলতে চাইছি এটাই যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক যে নিযুক্ত হবে তাকে কতদিন উচ্চ আদালতে অনুসরণ করা উচিত? 10 বছর, 12 বছর, 15 বছর নাকি 20 বছর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু
রাইট অ্যান্সার অপশান নাম্বার এই যে রাইট অ্যান্সার, অর্থাৎ তাকে 10 বছর কিন্তু তার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, তবেই তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হবেন। এবং এইখানে একটা জিনিস বলি, এই যে ভারতের সুপ্রিম কোর্টের যে বিচারকদের যোগ্যতা, এটা কত নং ধারায় বলা হয়েছে? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ, সিরিয়াসলি বলছি এই কোশ্চেনটা ভীষণই গুরুত্বপূর্ণ হয়, কারণ অনেক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন দেয় যে ভারতের যে সুপ্রিম কোর্টের বিচারকদের যে যোগ্যতা, সেই যোগ্যতা নির্ধারণ কোন ধারায় বলা হয়েছে। তো মনে রাখবে আর্টিকেল 124 124 নং ধারায় কিন্তু এই সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন কি বলছে, নিচের কোনটি তাপমাত্রার একক নয়? দেখো তাপমাত্রার একক কি কি আছে, এক হচ্ছে সিজিএস একক, যেখানে তাপমাত্রার সিজিএস একক হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস, এবং এসআই একক হচ্ছে কেলভিন। তো ডিগ্রি সেলসিয়াস, কেলভিন এই দুটো বাদ দিয়ে, আচ্ছা ফারেনহাইটও তাপমাত্রার একক, তার মানে এই তিনটে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে পাস্কাল। তো পাস্কাল কিন্তু অ্যাকচুয়ালি কিসের একক? পাস্কাল হচ্ছে চাপের একক। এবং এই পাস্কালকে মনে রাখবে, এই পাস্কালকেই তোমার ঘুরিয়ে লেখা যায় হচ্ছে কি নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ার মানেই কিন্তু পাস্কাল। তো পরীক্ষায় যে পাস্কাল চাপের একক শুধু পাস্কালই দেবে তার কোনো মানে নেই, নিউটন পার মিটার স্কোয়ারও দিতে পারে। তো একই ব্যাপার। পরবর্তী কোশ্চেন দেখো, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? অ্যাকচুয়ালি অপটিক্যাল ফাইবার কোথায় কাজ করে? অপটিক্যাল ফাইবার যেমন কি বলবো, ধরো এই যে সমুদ্রের তলা দিয়ে যে ব্রডব্যান্ড চালু হচ্ছে, বিভিন্ন ব্রডব্যান্ড, এই কানেকশানটা সমুদ্রের তলা দিয়ে আসছে, তাই না, বা আমাদের মাটির তলা দিয়ে যাচ্ছে বিভিন্ন কানেকশান, এই যে কানেকশানগুলো, এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার। তো এটা কোন নীতিতে কাজ করে? তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষিপ্তকরণ নাকি ইন্টারফিয়ারেন্স? তো রাইট অ্যান্সার কি অপশান এ, অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই নীতিতে কিন্তু অপটিক্যাল ফাইবার কাজ করে, ভীষণই গুরুত্বপূর্ণ। এবং এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দিয়ে ডিটেলসে কিন্তু আমি একটা সায়েন্সের একটা প্র্যাকটিস সেট তোমাদের করিয়েছি, এবং সেখানে কিন্তু ডিটেলসে বুঝিয়ে দিয়েছি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কী, এবং এর কী কী কন্ডিশন হলে কোনো ঘটনা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন রূপে ঘটবে, কী কী কন্ডিশন হতে হবে, ক্লিয়ার। আর হিরে যে চকচক করে, মনে রাখো হিরে যে চকচক করে, বা কচু পাতায় যখন জল পড়ে, সেই কচু পাতায় যে জলের বিন্দুটা চকচক করে, এটাও কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, এটাও তোমরা মনে রেখো। পরবর্তী কোশ্চেন দেখো, কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসাবে ব্যবহৃত হয়? প্রোপেন, ইথেন, অ্যাসিটিলিন, ইথাইন। এবার দেখো একটা জিনিস বলি যে তোমাদের এটা একটু কনফিউশন হতে পারে। দেখো অ্যাসিটিলিন যদি বলি কার্বাইড বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়, তখন অ্যান্সার হবে অ্যাসিটিলিন। কার্বাইড বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়, অ্যান্সার হবে অ্যাসিটিলিন। কেননা অ্যাসিটিলিনে যদি জল দাও তখন সেখানে, কার্বাইড বাতিতে যে তোমার যে একটা কার্বাইড এক ধরনের পদার্থ আছে, এবং সেখানে যদি তুমি জল প্রয়োগ করো তখন সেখান থেকে অ্যাসিটিলিন গ্যাস নির্গত হয়। তাহলে অ্যাসিটিলিনও কিন্তু তোমার আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু সেটা পরিমাণে কম। এখানে এলপিজির কথা বলা হয়েছে, অর্থাৎ এলপিজিতে যেহেতু প্রোপেনের পরিমাণ বেশি থাকে, তাই এখানে আলোক প্রদানকারী গ্যাসের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রোপেনকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো আমি কোন এক্সপ্লেনেশন এখানে অ্যান্সারটা চেয়েছে। তো কোনটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়, যদি এরকম পরীক্ষা আসে তখন অ্যান্সার হবে প্রোপেন। আর মনে রাখো যে ইথাইন আর অ্যাসিটিলিন কিন্তু একই কথা, ইথাইন আর অ্যাসিটিলিন একই। কী করে? দেখো অ্যাসিটিলিনের গঠন সংকেত কি? HC ট্রিপল বন্ড CH, ক্লিয়ার? HC ট্রিপল বন্ড CH। এবার দেখো দুটো C থাকলে আমি কি বলেছি, যারা আমার আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখো, আমি যে কোনো একটা ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে বলেছি এই ব্যাপারগুলো, ক্লিয়ার? তো দুটো C থাকলে কি হয়, ইথ হয়, আমি বলেছি। আর ট্রিপল বন্ড থাকলে কি হয়, আইন হয়। তাহলে ইথ যোগ আইন মানে কি, ইথাইন। তো ইথাইন আর অ্যাসিটিলিন কিন্তু একই কথা। পরীক্ষায় কিন্তু তোমাদের এরকমও দিতে পারে যে কার্বাইড বাতিতে কোন গ্যাস পাওয়া যায়, তখন কিন্তু অ্যাসিটিলিন না দিয়ে তোমাকে ইথাইনও দিতে পারে। তো একই ব্যাপার, ক্লিয়ার না? চলো পরবর্তী কোশ্চেন দেখো, বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? বোম্বে স্টক এক্সচেঞ্জ 1948, 1975, 1875 নাকি 1898? তো অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1875 সালে কিন্তু এই বোম্বে স্টক এক্সচেঞ্জ কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং মনে রেখো এটা কিন্তু ভারত তথা এশিয়ার মধ্যে বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। আর এটি সদর দপ্তর কোথায়, পরীক্ষা এটাও আসে যে বোম্বে স্টক এক্সচেঞ্জের সদর দপ্তর হচ্ছে মুম্বাই। এই কারণে তো মুম্বাইকে বলা হয় অর্থনীতির শহর, তাই না? ওকে,
কে দেখো প্রত্যেকটা জিনিস তুমি যদি রিলেট করে পড়ো না, দেখবে জিনিস মনে রাখতে আরও সহজ। কেন মুম্বাইকে কেন অর্থনীতির শহর বলা হয়? কেননা ওইখানে মানে এশিয়ার মধ্যে বৃহত্তম স্টক এক্সচেঞ্জ ওইখানে আছে, তাই না? তো অর্থের ভাণ্ডার, এই কারণে অর্থনীতির শহর বলা হয়। ওকে, কে ন্যূনতম সমর্থন মূল্য সুপারিশ করে? এমএসপি নিয়ে তোমরা জানো, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বের করেছিল, তখন সেই কৃষক আন্দোলন হয়েছিল, এই তো কয়েক সাল আগে, এই তো কয়েক বছর আগে। ওকে, তো এমএসপির যে ন্যূনতম মূল্য এটা নির্ধারণ করেন কে বা সুপারিশ করেন কে? কৃষক কল্যাণ সমিতি, নাকি দ্য কমিশন ফর ওয়েটস অ্যান্ড মেসার্স, নাকি কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস, নাকি দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, কমিশন ফর এগ্রিকালচার কস্টস অ্যান্ড প্রাইসেস। তারা কিন্তু এই ন্যূনতম সমর্থন মূল্য এমএসপি যেটা, সেটা কিন্তু সুপারিশ করে। ক্লিয়ার? ওকে, সরি। কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়? 5ই জুলাই, 11ই জুলাই, 11ই জুন, নাকি 7ই জানুয়ারি? তো রাইট অ্যান্সার অপশান বি, 11ই জুলাই কিন্তু বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালিত হয়। পরবর্তী কোশ্চেন দেখো, একজন মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যাতে 2বার নোবেল পেয়েছেন, আশা করি সবাই জানো। তো মেরি কুরি কিন্তু তিনি পদার্থবিদ্যা এবং তোমার হচ্ছে কি এবং রসায়নবিদ্যা, এই দুটোতেই নোবেল পেয়েছিলেন। পরীক্ষায় আসে কত সালে? তো মনে রেখো, পদার্থবিদ্যায় পেয়েছিলেন 1903 সালে, তাই না? এবং ঠিক পরবর্তী 8 বছর পর মনে রাখবে 1911 সালে কিন্তু তিনি রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পান। ক্লিয়ার? তাহলে 1903 সালে পদার্থবিদ্যায় মেরি কুরি, এবং ঠিক তার পরবর্তী 8 বছর পর তিনি রসায়নবিদ্যায় কিন্তু এই 1911 সালে কিন্তু তিনি নোবেল পুরস্কার পান। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? 1903, 1954, 1952, 1965? তো রাইট অ্যান্সার কী হবে? সবার পারার কথা কিন্তু 1954 সাল থেকে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার, এবং যেটি হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, এবং এটি 1954 সাল থেকে দেওয়া হয়। তোমরা আমাকে কমেন্টে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, যে প্রথম ভারতরত্ন পুরস্কার 3 জন ব্যক্তিকে একসাথে দেওয়া হয়েছিল, সেই 3 জন ব্যক্তির নাম কি, যেটা 1954 সালে দেওয়া হয়েছিল। ওকে, চলো। ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? অনেকবার পড়িয়েছি। রাইট অ্যান্সার কী হবে? ইউথান, বান কি মুন, ট্রিগভিলি, কার্ট আলদাইম, নাকি? রাইট অ্যান্সার কি? অপশান সি, ট্রিগভিলি কিন্তু এই ইউনাইটেড নেশনস যে অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? তোমরা এটাও জানো, রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা দিবস কত? তোমার 24শে অক্টোবর কত সালের? 1948 না 47? দেখো, আমাকে কমেন্টে জানিও। ওকে, তাহলে সেক্রেটারি জেনারেল কে ছিলেন? ট্রিগভিলি। ক্লিয়ার? আচ্ছা, তিনি কোথাকার লোক ছিলেন? পরীক্ষা এটাও আসে, তিনি ছিলেন নরওয়ের লোক। হ্যাঁ, নরওয়ের কিন্তু লোক ছিলেন ট্রিগভিলি, এবং তিনি কিন্তু রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল। ওকে, ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন যেটা আমরা সার্চ করি না, সেই সার্চ ইঞ্জিন কোনটি ইন্টারনেটের সর্বপ্রথম? গুগল, অর্চি, অল্টা ভিস্টা, নাকি ওয়াইস? যাই হোক, তো রাইট অ্যান্সার হচ্ছে অর্চি কিন্তু ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে অর্চি। ক্লিয়ার? এটা একটু মাথায় রেখো, পরীক্ষা আসে কিন্তু। এবং এটা কেউ একজন আবিষ্কার করেছিলেন, কিন্তু এই মুহূর্তে মনে নেই। যাই হোক, ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো হিন্দু, বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, নাকি সংবাদ প্রভাকর? তো রাইট অ্যান্সার বেঙ্গল গেজেট কিন্তু ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র, এবং এটা কিন্তু ইংরেজি সংবাদপত্র। হ্যাঁ, এবার এটাও মনে রাখো, বেঙ্গল গেজেট নাম বেঙ্গল, কিন্তু কিন্তু একটা ইংরেজি সংবাদপত্র। ওকে, যেটা কত সালে পরীক্ষা এটাও আসে, যে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র এটা কত সালে চালু হয় বা প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1780। খুবই এটা আসে 1780 সালে। কার দ্বারা? জেমস অগাস্টাস হিকি দ্বারা কলকাতায় কিন্তু তোমার ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র, যেটা কি বেঙ্গল গেজেট। এবং এটা কি বললাম, এটা হচ্ছে ইংরেজি একটা সাপ্তাহিক সংবাদপত্র, এটাও কিন্তু মনে রেখো।
রামচরিত কে রচনা করেন? রামচরিত কে রচনা করেন? বাণভট্ট, কালিদাস, তুলসীদাস নাকি সন্ধ্যাকর নন্দী? তো রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। এবং কিভাবে মনে রাখবে আমি বলেছি, তুলসী দন্তস্ব আছে, তো রামচরিত মানস যদি হয় তখন হবে তুলসীদাস। দেখো তুলসীর দন্তস্ব আছে, রামচরিত মানস ওখানেও দন্তস্ব লুকিয়ে আছে, তাহলে রামচরিত মানস যদি বলতো তাহলে তখন রাইট অ্যান্সার কী হতো? তুলসীদাস। কিন্তু যেহেতু মানস বলেনি, শুধু রামচরিত বলেছে, তাই অ্যান্সার হবে সন্ধ্যাকর নন্দী। আর বাণভট্ট তোমরা জানো, বাণভট্ট কি হর্ষচরিত, তাই না? বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষ আর হর্ষচরিত হচ্ছে বাণভট্ট। চলো, ভারতের রেপো হার কে ঘোষণা করেন? অর্থ দপ্তর, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? তো রাইট অ্যান্সার অপশন ডি, এই তোমার হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে আরবিআই, এই কিন্তু ভারতের রেপো রেট তোমার ঘোষণা করেন। দেখো আমি কিন্তু এই রেপো রেট, তারপরে সিআরআর, হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে এসএলআর, এগুলো কিন্তু পড়িয়েছি। ব্যাঙ্ক রেট, রেপো রেট কী, হ্যাঁ, সিআরআর কি, এসএলআর কি, এগুলো কিন্তু আমি পড়ানো আছে। তোমরা আগের ভিডিওগুলো আমাদের দেখো, তাহলে কিন্তু এগুলো ডিটেলসে তোমরা পেয়ে যাবে কোনটার কি মানে। তবু একটু বলে দিই, রেপো হারটা কী বা রেপো রেট কী। অ্যাকচুয়ালি রেপো রেট হচ্ছে এটাই, রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে অন্যান্য যেসব বাণিজ্যিক ব্যাঙ্ক আছে সেগুলো স্বল্পমেয়াদী ঋণ দেয়, তাকে বলা হয় রেপো রেট। কী বললাম? রিজার্ভ ব্যাঙ্ক যে সুদ তোমার স্বল্প সুদে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয়, সেটা হচ্ছে রেপো রেট। আর ঠিক রিজার্ভ রেপো রেট মানে কি? অন্যান্য বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাছে কিছু জিনিস রাখে, তার পরিবর্তে তারা যে সুদ পায় সেটা হচ্ছে রিজার্ভ রেপো রেট। তো জিনিসটার আইডিয়া যদি থাকে না, তাহলে তুমি দেখবে ব্যাখ্যা অটোমেটিক হয়ে যায়। যেহেতু তারা রিজার্ভ করছে, এই কারণে তার নাম হচ্ছে রিজার্ভ রেপো রেট। ক্লিয়ার না? ওকে। এবং এই রেপো রেট বাড়িয়ে কমিয়ে কী করা হয়? এই রেপো রেট কমিয়ে বাড়িয়ে দেশের অর্থের বাজারে তোমার মানে কি বলবো, মুদ্রার ভারসাম্যটাকে রক্ষা করা হয়। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। খুব ডিস্টার্ব হচ্ছে না একটা। সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সিন্দল জলবিদ্যুৎ প্রকল্প মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, উড়িষ্যা নাকি উত্তরাখণ্ড? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু উড়িষ্যা, অপশান সি, অর্থাৎ উড়িষ্যা রাজ্যে কিন্তু এই সিন্দল জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 29। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা, দামোদর, সুবর্ণরেখা নাকি রূপনারায়ণ? তো রাইট অ্যান্সার সবাই পারবে গঙ্গা। দেখো এইখানে একটা জিনিস বলি, পরীক্ষা কিন্তু এটাও আসে যে গঙ্গা নদী তো পশ্চিমবঙ্গ, তারপরে আরও বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে গেছে, তো পরীক্ষা এটাও আসে যে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কত কিলোমিটার গেছে, মানে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কত কিলোমিটার গেছে। তো এরম টাইপের কিন্তু কোশ্চেন এসেছে এবং ভবিষ্যতে আসবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা জেনে রাখো। এবং গঙ্গা নদীর টোটাল দৈর্ঘ্য কত, এর মধ্যে কতটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে। আচ্ছা, এর সাথে তোমরা একটা জিনিস জেনে রাখো যে এই যে গঙ্গা নদী মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গা নদীটা কিন্তু ভাগীরথী নামে পরিচিত। ক্লিয়ার? আমরা তো জানি গঙ্গা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে তোমার আমাদের যে নবদ্বীপ পর্যন্ত, যেটা নদীয়ার অন্তর্গত, হ্যাঁ, এই নবদ্বীপ পর্যন্ত কিন্তু তোমার ভাগীরথী নামে, এবং নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত কিন্তু হুগলি নামে, কারণ হুগলির মধ্য দিয়ে গেছে। এই কারণে হুগলি নদীর তীরেই তো শহরের নাম হয়েছে হুগলি শহর, হুগলি নদীর পাশ দিয়ে গেছে বলে। ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু পরীক্ষা আসে যে মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গা কী নামে পরিচিত। তো মনে রাখবে, মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ পর্যন্ত গঙ্গা কিন্তু ভাগীরথী নামে পরিচিত। এই জন্য নবদ্বীপের মানুষ এই গঙ্গাকে কিন্তু ভাগীরথী বলে। ক্লিয়ার? আর ভাগীরথী এই তোমার নবদ্বীপ থেকে হুগলি পর্যন্ত, মানে হুগলি বলতে মোহনা পর্যন্ত, যেখানে নদীর সঙ্গমস্থল, মিলনস্থল যাকে বলা হয়, তো মোহনা পর্যন্ত তোমার হচ্ছে কী নামে পরিচিত? সেটা হচ্ছে হুগলি নামে পরিচিত। এবং হুগলির পর দিয়ে এটা যখন বাংলাদেশে ঢুকে যায় তখন সে পদ্মা নামে পরিচিত হয়। ক্লিয়ার? চলো, সংসদের কি বলছে, সংসদ এর অংশগুলি হলো, মানে সংসদ কি কি নিয়ে গঠিত? লোকসভা অবশ্যই, রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। তো রাইট অ্যান্সার অবশ্যই তিনটে, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, উভয়কে নিয়েই কিন্তু সংসদ গঠিত। দেখো রাষ্ট্রপতি, তুমি ভাবতে পারো রাষ্ট্রপতি সংসদের মধ্যে দেখি না, তাহলে সংসদের রাষ্ট্রপতি কী করে নিয়ে গঠিত হয়? কিন্তু দেখো সংসদে যেসব আইন প্রণয়ন হয় বা যেসব সংশোধনী বিল হয় বা আইন প্রণয়ন, সংশোধনী বিল যাই হোক না কেন, সেগুলো কিন্তু রাষ্ট্রপতির সই ছাড়া কিন্তু একটাও কার্যকরী হবে না। তো এই কারণে বলা হয় রাষ্ট্রপতিও কিন্তু সংসদের অংশ। ক্লিয়ার?
চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তফসিলের অন্তর্গত নয়? ফার্সি, কাশ্মীরি, সংস্কৃত, নেপালি। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, ফার্সি ভাষা কিন্তু অষ্টম তপশিলের অন্তর্গত নয়। এবং এইখানে একটা জিনিস মনে রাখো যে ভারতীয় সংবিধানে বর্তমানে কিন্তু 12টি তপশিলা বা শিডিউল আছে এবং অষ্টম তপশিলে 22টি ভাষা কিন্তু বর্ণিত আছে। ক্লিয়ার? তো 22টি ভাষা কিন্তু পড়ে রাখবে এবং সেইখানে গুরুত্বপূর্ণ 3টি ভাষা, কয়েকটা ভাষা আছে যেটা হচ্ছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি, আমার এই মুহূর্তে পুরোটা খেয়াল নেই কিন্তু একটা আইডিয়া দিচ্ছি যে এই জায়গাগুলো তোমরা মনে রাখবে। যেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ হয়েছিল যে সালে 1992, তাই কি না? ওই 1992 সালে কতগুলি ভাষাকে কিন্তু তোমার যুক্ত করা হয়েছে, যেটা হচ্ছে কোঙ্কনি, তারপরে মনে হয় মালায়ালাম, আমার ঠিক সঠিক এই মুহূর্তে খেয়াল নেই কিন্তু ওই জায়গাগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে। ওই সময় 1992 সালে একটা, তারপরে 2000 কত সালে একটা জানো, তো সেগুলো কিন্তু তোমরা জেনে রেখো। ক্লিয়ার? পরে এক সময় না আলোচনা করে দেবো বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে। নিম্নলিখিত কোন হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে? বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে? সুষুম্না স্নায়ু, সুষুম্না কাণ্ড, মেডুলা অবলঙ্গটা নাকি পিটুইটারি গ্রন্থি? তো রাইট অ্যান্সার মেডুলা অবলঙ্গটা। এই অংশটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বারবার এই তোমার এসএসসি বলো বা রেলে বলো, এগুলো কিন্তু বারবার এই কোশ্চেনগুলো আসে। তো মেডুলা অবলঙ্গাটা কিন্তু তোমার কি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের সাথে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। এবং মনে রাখো এর সাথে পন্সও কিন্তু, এই মেডুলা অবলঙ্গাটার কিছু কাছাকাছি অন্তর্গত। এই পন্সও কিন্তু তোমার এই শ্বাস প্রশ্বাসের, আমাদের যে নিঃশ্বাসের শ্বাস প্রশ্বাসের গতিকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আর পিটুইটারি গ্রন্থিকে যদি বলি, পিটুইটারি গ্রন্থিকে তোমরা জানো প্রভুগ্রন্থি বলা হয় এবং হাইপোথ্যালামাস বলে একটা টার্ম আছে তোমরা জানো, হাইপোথ্যালামাস, যেটা হচ্ছে আমাদের মানব শরীরের কি হয়, ক্ষুধা, তৃষ্ণা, কান্না, হাসি, এগুলোকে নিয়ন্ত্রণ করে। তো এই হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার। ওকে, সুপ্রিম কমান্ডার। আর হচ্ছে তোমার পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি। পরবর্তী কোশ্চেন দেখো, তো পরবর্তী কোশ্চেন দেখো, সচিন তেন্ডুলকর 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিল? 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি। দেখো এই টাইপের কোশ্চেন এটা অনেক আগেকার, কিন্তু এই যেহেতু 100তম, যেহেতু আমি তোমাদের কি বলেছি সবসময় ফার্স্ট এবং লাস্ট এবং মিডিলে কোনো ধরো ফুল সেঞ্চুরি করেছে, প্রথম ফুল সেঞ্চুরি কোন দেশের সাথে করেছিল, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে। তো 100তম যে সেঞ্চুরিটা করেছিল সেটা কোন দেশের সাথে? ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া। তো রাইট অ্যান্সার কী হবে? বাংলাদেশের সাথে কিন্তু এই সচিন তেন্ডুলকর 100তম সেঞ্চুরিটি করেছিল এবং এটা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট টেস্টে এবং ওয়ানডে মিলে। ক্লিয়ার? ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি নাকি দেরাদুন? তো রাইট অ্যান্সার কী হবে? সবাই জানো আশা করি, কলকাতায় কিন্তু এই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু অবস্থিত। আচ্ছা, এখানে একটা জিনিস আসে যে যখন এই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু কলকাতাকে কলকাতা বলা হতো না, তখন কিন্তু ক্যালকাটা বলা হতো। এটা কিন্তু মাথায় রাখবে। এবং এটা প্রতিষ্ঠিত হয় কত? 1890 সালে। 1890 সালে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোথায়? দার্জিলিং, গুয়াহাটি, ত্রিবানন্তপুরম নাকি বেঙ্গালুরু? তো কফি বলেই কেউ আসাম করে দিও না, গুয়াহাটি করে দিও না। রাইট অ্যান্সার কিন্তু কর্ণাটক, অর্থাৎ কর্ণাটকের বেঙ্গালুরুতে কিন্তু এই তোমার ভারতের কফি বোর্ডের কিন্তু সদর দপ্তর অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য কোনটি? রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, এটা উত্তরাখণ্ড হবে, উত্তরাখণ্ড, কর্ণাটক। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার রাজস্থান কিন্তু বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য হচ্ছে তোমার রাজস্থান। এবং এইখানেও একটা জিনিস মনে রাখো যে রাজস্থানের কোন জেলা অ্যাকচুয়ালি এই যে ভেড়ার পালনের জন্য বিখ্যাত? একটা হচ্ছে তোমার বিকানের, রাজস্থানের বিকানের, তারপর নাগাউর এবং জয়সলমের। এই 3 জেলাতে কিন্তু অ্যাকচুয়ালি এই তোমার কি বললাম, ভেড়া পালনের জন্য বিখ্যাত এবং এই কারণেই কিন্তু রাজস্থানকে পশম উৎপাদনকারী
রাজ্য বৃহত্তম, মানে ভারতের মধ্যে বৃহত্তম পশম উৎপাদনকারী হচ্ছে রাজস্থান। পরবর্তী কোশ্চেন দেখো, মাই মাদার অ্যাট 66 কবিতাটি কে লিখেছেন? কমলা দাস, অশোক মিত্র, রবার্ট ফার্স্ট নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কমলা দাস। মাই মাদার অ্যাট 66 এই গ্রন্থটির লেখা বা এই কবিতাটির লেখা হচ্ছে কমলা দাস। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, শ্রেয়া ঘোষাল? তো রাইট অ্যান্সার অপশান সি, সৌরভ গাঙ্গুলিকে কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, সম্প্রতি মহিলাদের মহিলাদের হকি এশিয়া কাপে কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে? এটা এর আগেও করিয়েছি, এর আগেও কোনো না কোনো সেটে দিয়েছিলাম। তো আজকে তোমাদের করা উচিত। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া। তো সবাই জানো থাইল্যান্ডকে কিন্তু পরাজিত করে মহিলাদের যে হকি এশিয়া কাপ, সেখানে মহিলারা এই সময় ভারত কিন্তু থাইল্যান্ডকে পরাজিত করে জিতেছে। ক্লিয়ার? আর থাইল্যান্ডের রাজধানী কি? ব্যাংকক। বাংলাদেশের রাজধানী ঢাকা, তোমরা জানো। ইন্দোনেশিয়ার রাজধানী কি? ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা, যেখানে আসিয়ানের সদর দপ্তর আছে। এবং মালয়েশিয়ার রাজধানী কি? কুয়ালালামপুর। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, সম্প্রতি রেবান্থ রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক? তো রাইট অ্যান্সার কী হবে? রেবান্থ রেড্ডি ইনি কিন্তু সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের কিন্তু কি পদে? তোমার মুখ্যমন্ত্রী পদে কিন্তু তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কিন্তু তিনি শপথ নিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতা মানে কি? অ্যাকচুয়ালি তোমাদের বিষয়টা একটু বলি। দেখো, যদি আমি মনে করো লাল ফুলের কোনো গাছ লাগাই, যেমন জবা ফুল, তো জবা ফুল থেকে তো জবা ফুলই পাবো না। কিন্তু অসম্পূর্ণ প্রকটতা মানে হচ্ছে, ধরো লাল এবং সাদার মধ্যে আমি কোনো গাছ লাগালাম, তাহলে হয় লাল ফুল ফুটবে, না হলে গাছে সাদা ফুল ফুটবে। কিন্তু দেখা যায় সন্ধ্যামালতী উদ্ভিদে লাল এবং সাদা এটা বাদ দিয়ে সেখানে গোলাপি ধরনের এক ধরনের ফুল ফোটে। অর্থাৎ মানে কি? কোনোটাই প্রকট পেল না, না তোমার সাদাটা প্রকট হলো, না তোমার লাল প্রকট হলো। তো এই কারণে সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। তো অসম্পূর্ণ প্রকটতা কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়? মনে রাখবে, সন্ধ্যামালতী ফুলে কিন্তু বা সন্ধ্যামালতী উদ্ভিদে কিন্তু এই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে? মহাবীর, পার্শ্বনাথ, ঋষভনাথ নাকি কেউই নন? তো যিনি প্রথম তীর্থঙ্কর জৈন ধর্মের, তিনি অর্থাৎ ঋষভনাথ, ইনি কিন্তু প্রথম তীর্থঙ্কর জৈন ধর্মের এবং ইনিই কিন্তু তোমার জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। আর যদি 23তম তীর্থঙ্করের নাম বলি তো পার্শ্বনাথ, আর 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। ক্লিয়ার? মহাবীর সম্বন্ধে অনেক কিছু কিন্তু আলোচনা করেছি এর আগের ভিডিওতে, তো অবশ্যই যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নিও। ভূমিকম্পের কম্পন প্রবাহ, দেখো একটা হচ্ছে সিসমোগ্রাফ, ভালো করে বুঝবে। ভূমিকম্প যখনই আসবে তখন দুটো স্কেল কাজ করে, আর একটা স্কেল আছে এই মুহূর্তে মনে নেই, একটা হচ্ছে রিক্টার স্কেল, একটা হচ্ছে সিসমোগ্রাফ, আর একটা কী যেন আছে যেটা হচ্ছে ভূমিকম্পের কী যেন পরিমাপ করে। যাই হোক, আমাকে বলেছে ভূমিকম্পের কম্পন প্রবাহ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো মনে রাখবে, কম্পন প্রবাহ মাপা হয় কিন্তু সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে, আর ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিন্তু রিক্টার স্কেলের সাহায্যে। পরীক্ষায় যেমন কোশ্চেন আসবে তেমন অ্যান্সার করবে। কম্পন প্রবাহ মাপা হয় হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে, আর রিক্টার স্কেলে অ্যাকচুয়ালি তীব্রতা মাপা হয়। বলে না যে এই যে রিসেন্ট তোমার কোথায় ভূমিকম্প হয়ে গেল, রিসেন্ট হলো, খেয়াল পড়ছে না, সেখানে প্রায় 7 মাত্রার কিন্তু ভূমিকম্প হলো, রিসেন্ট হলো। কোথায় হলো? সিঙ্গাপুর না, মুহূর্তে খেয়ালই আসে না। আর গাইগার মুলার কাউন্টার কি? গাইগার মুলার কাউন্টারটা, এবং এই যে গাইগার মুলার কাউন্টার, এই যে যন্ত্র, এটা হচ্ছে তেজস্ক্রিয়কে শনাক্ত করে, তেজস্ক্রিয়তা মাপক যন্ত্র বা তেজস্ক্রিয়তা শনাক্ত করে, এটাও বলতে পারো। ওকে, স্বাধীন ভারতের দ্বিতীয় মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? সুকুমার সেন। দেখো, সুকুমার সেন সবাই জানো, সুকুমার সেন হচ্ছে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার স্বাধীন ভারতে। তাহলে দ্বিতীয় মুখ্য নির্বাচন কমিশনারকে মনে রাখবে VK সুন্দরম, ইনি হচ্ছে স্বাধীন ভারতের দ্বিতীয় মুখ্য নির্বাচন কমিশনার। দিতে পারে কিন্তু প্রথমটা সবাই জানে, তো হট করে ধরো কোনো একটা পরীক্ষায় দ্বিতীয় দিয়ে দিল, তো মনে রেখো VK সুন্দরম, ইনি হচ্ছে স্বাধীন ভারতের দ্বিতীয় মুখ্য নির্বাচন কমিশনার। তৃতীয় হচ্ছে P সেন ভার্মা এবং চতুর্থ হচ্ছে নগেন্দ্র সিং। পরবর্তী কোশ্চেন দেখো,
10 গ্রাম চুনাপাথর থেকে কী পরিমাণ চুন পাওয়া যায়। দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের আগে ইকুয়েশনটা জানতে হবে। চুনাপাথরের সংকেত কি তোমরা সকলেই জানো, ক্যালসিয়াম কার্বনেট, তাই না, CaCO3, এটা হচ্ছে চুনাপাথর। এই চুনাপাথরকে যদি আমি তাপ দিই, কি দিই, তাপ দিই, তাহলে কি হয়, CaO আর CO2 উৎপন্ন হয়। ক্লিয়ার, CaO আর CO2 উৎপন্ন হয়। এবার এই অঙ্ক করতে গেলে তোমাদের আগে কি বলেছি, আগে ক্যালসিয়াম, দেখো আমি বারবার আবারও বলছি, যারা আমার আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখো, সেখানে আমি ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর কত, অক্সিজেনের কত, এগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি। তো আমি সেগুলো আর রিপিট করবো না, তাহলে ভিডিও অনেক লেন্দি হবে। তো আমি এখন মানটা বসাচ্ছি, দেখো কালারটা চেঞ্জ করে নিই। ওকে, ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম 40, কার্বন কত, কার্বন হচ্ছে 12, তাহলে 40 যোগ 12, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 16, কিন্তু যেহেতু 3 গুণ আছে, যেহেতু কি আছে 3 গুণ আছে, তাই ইন্টু 3। ক্লিয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, 40, 3 × 48, তাহলে 48 আর 12 কত হয়, 48 আর 2 50, 50 আর 10 60, 60 আর 40 কত, 60 আর 40 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 100 গ্রাম আমাকে কি চেয়েছে, চুন চেয়েছে, চুন। তাহলে চুনের সংকেত কোনটা, এটা হচ্ছে চুন। তাহলে এই চুনের আণবিক ভর আমাকে বার করতে হবে। তাহলে ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 16, তাহলে 40 আর 16 কত হয়, 40 আর 16 হচ্ছে 56। তাহলে এইখান থেকে আমরা কি ধারণা পাই, আমাকে চেয়েছে 10 গ্রাম চুনাপাথর থেকে কি পরিমাণ চুন পাবো। তাহলে 100 গ্রাম থেকে কতটা চুন পেলাম, 100 গ্রাম থেকে পেলাম 56 গ্রাম। তাহলে এই 56 গ্রাম চুন পেলাম। তাহলে 1 গ্রাম থেকে কত পাবো, 1 গ্রাম থেকে পাবো হচ্ছে 56, জাস্ট 1 মিনিট, 56/100, এটা 1 গ্রাম থেকে পাবো, কিন্তু আমাকে চেয়েছে 10 গ্রাম থেকে, তাহলে ইন্টু 10 করে দেবো। ইন্টু যদি 10 করি তাহলে 0, এই 0 যদি কেটে যায় তাহলে তোমার কত থাকে, 5.6, কারণ 56/10, 56/10 মানেই তো 5.6। তো রাইট আনসার কী হবে, রাইট আনসার অপশন নাম্বার এ ইজ এ কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই টাইপের অঙ্ক যদি আসে কিভাবে একে ডিল করতে হবে। চলো পরবর্তী কোশ্চেন, আধুনিক পর্যায় সূত্র কোনটির উপর ভিত্তি করে বানানো হয়েছে। দেখো পর্যায় সূত্র অনেক কটা আছে, একটা হচ্ছে মেন্ডেলিভ আছে, ক্লিয়ার, একটা নিউল্যান্ডসের অষ্টক সূত্র দিয়ে বানানো হয়েছে, একটা ত্রয়ী সূত্র আছে। আমাকে চেয়েছে আধুনিক পর্যায় সূত্র নিম্নের কোনটির উপর ভিত্তি করে বানানো হয়েছে। বলছে মৌলের ভর সংখ্যার উপর ভিত্তি করে, না, মৌলের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। হ্যাঁ, পারমাণবিক ভরের উপর ভিত্তি করে বানানো হয়েছে, কিন্তু সেটা আধুনিক পর্যায় সূত্র না, সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। ক্লিয়ার, আচ্ছা, মৌলের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, একদম অপশন নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার। অর্থাৎ মৌলের পারমাণবিক সংখ্যা, পরীক্ষায় শুধু পারমাণবিক সংখ্যা না দিলেও তোমাকে পারমাণবিক ক্রমাঙ্কও দিতে পারে। যদি পারমাণবিক ক্রমাঙ্ক দেয় তখনও সেটা রাইট অ্যান্সার হবে। যদি পারমাণবিক ক্রমাঙ্কও না দেয়, যদি বলে ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে, তথাপিও সেটা রাইট হবে। ক্লিয়ার, তাহলে ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক সংখ্যা যাই দিক না কেন, দিস ইজ রাইট অ্যান্সার। তাহলে আধুনিক পর্যায় সূত্র কিসের উপর বেস করে বানানো হয়েছে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে বানানো হয়েছে। আধুনিক পর্যায় সারণীতে কটা পর্যায়, কটা শ্রেণী আছে, তো তোমরা সকলেই জানো 7টা পর্যায় এবং 18টা শ্রেণী আছে, এবং এই 18 নং শ্রেণীকে বলা হয় নোবেল বা নিষ্ক্রিয় শ্রেণী। ক্লিয়ার, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোনো ব্যক্তির হাইপারমেট্রোপিয়া রোগ হলে তাকে কোন ধরনের চশমা পরতে হবে। হাইপারমেট্রোপিয়া কিভাবে বুঝবে, আমি কিন্তু এর আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। যারা ওই ভিডিওটা দেখেছো না, তারা জীবনে কোনোদিন মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া তুমি ভুলতে পারবে না, চেষ্টা করলেও ভুলতে পারবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তার কারণ কি, হাইপারমেট্রোপিয়া বড় অক্ষর, তাহলে বড় অক্ষর আমি বলেছি কি আমরা সবসময় চোখ দিয়ে দেখব, তাহলে বড় অক্ষর যেহেতু, তাই দূরের জিনিস দেখতে পাবো, কাছের জিনিস দেখতে পাবো না। ক্লিয়ার, তার মানে হচ্ছে আমার হাইপারমেট্রোপিয়া হয়েছে। মায়োপিয়া ছোট অক্ষর, তার মানে কাছের জিনিস দেখতে পাবো কিন্তু দূরের জিনিস দেখতে পাবো না, তাহলে আমার মায়োপিয়া হয়েছে। তাহলে হাইপারমেট্রোপিয়া হলে কি চশমা পড়তে হবে, মনে রাখবে হাইপারমেট্রোপিয়া হলে উত্তল চশমা পড়তে হয়, উত্তল লেন্সযুক্ত চশমা আমাকে পড়তে হবে হাইপারমেট্রোপিয়া হলে। পরীক্ষায় এরকমও কোশ্চেন আসে যে হাইপারমেট্রোপিয়া, যদি তোমার হাইপারমেট্রোপিয়া হয়ে থাকে তাহলে তোমার রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হবে, সেই প্রতিবিম্বটা রেটিনার সামনে গঠিত হবে নাকি রেটিনার পিছনে গঠিত হবে। তো ইজি না, হাইপারমেট্রোপিয়া বড় অক্ষর, তার মানে আমার বস্তুর থেকে প্রতিবিম্বর দূরত্বও বড় হবে। আর বস্তুর থেকে প্রতিবিম্বর দূরত্ব যদি বড় হয়, তাহলে দেখো চোখটা, আমি একটা ছবি দিয়ে একটু বলছি, এই হচ্ছে আমাদের চোখ। ক্লিয়ার, এই হচ্ছে চোখ, ধরে নাও এটা চোখ, তাহলে এইখানে বস্তু আছে, তাহলে তোমার হাইপারমেট্রোপিয়া হয়েছে, তার মানে কি তুমি দূরের জিনিস দেখতে পাচ্ছ।
তাহলে বস্তুর থেকে যে আমাদের এইখানে হচ্ছে রেটিনা, তাহলে রেটিনায় নিশ্চয়ই গঠিত হবে না, হয় রেটিনার সামনে হবে না পিছনে হবে। কিন্তু হাইপারমেট্রোপিয়া যেহেতু বড় অক্ষর, তাহলে মনে রাখবে যে ডিস্টেন্সও বেশি হবে। আরে ডিস্টেন্স বেশি হতে গেলে রেটিনার পিছনে গঠিত হতে হবে, আর রেটিনার পিছনে গঠিত হওয়ারই হচ্ছে হাইপারমেট্রোপিয়া। ক্লিয়ার? আর মায়োপিয়া হলে রেটিনার সামনে গঠিত হবে। মায়োপিয়া ছোট অক্ষর, তাহলে ডিস্টেন্স বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে ডিস্টেন্স কম হবে। তো এই কারণে মায়োপিয়া হলে তোমার কি হবে? মায়োপিয়া হলে রেটিনার সামনে প্রতিবিম্ব গঠিত হবে। ক্লিয়ার? আর মায়োপিয়া হলে তুমি কি চশমা পড়বে? অবতল লেন্স যুক্ত চশমা পড়বে। আর হাইপারমেট্রোপিয়া হলে উত্তল লেন্স যুক্ত চশমা পড়বে। খুবই দেখো ইজি, খুব সহজভাবে সহজ সরল ভাষায় কিন্তু বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় ভিডিওটা আরেকবার পুনরায় দেখবে পারবে। ভারতে পেনিসিলিন ওষুধ কোথায় প্রস্তুত করা হয়? পোর্ট ব্লেয়ার, পুনে, পেমপ্রি, পাটনা। তো রাইট অ্যান্সার অপশান সি, পেমপ্রিতে কিন্তু এই পেনিসিলিন ওষুধ প্রস্তুত করা হয়। মিরাশেট কমিটি কোন বিষয়ে পরামর্শ দিয়েছিল? ইস্পাত, রেলওয়ে, ব্যাংকিং, তাঁত। তো মিরাশেট কমিটি কিন্তু তাঁতের বিষয়ে কিন্তু পরামর্শ দিয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং ধারায় কোন মৌলিক অধিকারটি, তো দেখো কি রাইট অ্যান্সার কী হবে? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, নাকি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার? তো 14 থেকে তোমরা জানো 12 থেকে 35, তাই না? মৌলিক অধিকার কত থেকে কতর মধ্যে আছে? পেনে আবার কালি বসছে না কেন? জাস্ট 1 মিনিট, পেনটা একটু ডিস্টার্ব করছে কেন? জাস্ট 1 মিনিট। মৌলিক অধিকার কী হলো? তো দেখো মৌলিক অধিকার বলছে 14 থেকে 18 নং ধারায় কোন মৌলিক অধিকারটি রয়েছে। তো আমরা জানি 12 থেকে 35 নং ধারা পর্যন্ত তোমার মৌলিক অধিকার আছে, যেটা হচ্ছে তোমার পার্ট 3-তে আছে, তাই কি না? তো তার মধ্যে এই সাম্যের অধিকার আছে, এই 14 থেকে 18 নং ধারায় কিন্তু সাম্যের অধিকার আছে। এবং বাকি কোন অধিকার কত, যেমন শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার তোমার হচ্ছে 32 নং ধারায় আছে। তো এগুলো কিন্তু এর আগে বহুতবার রিপিট করেছি, তো এগুলো তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখে নিও। পরবর্তী কোশ্চেন দেখো, তাহলে এইখানে হচ্ছে আমাদের আজকে যে কত নম্বর সেট, 14 নম্বর নাকি 15 নম্বর, যাই হোক 14 নম্বর যে সেট, সেই সেট কিন্তু কমপ্লিট হলো। ক্লিয়ার? তো যারা যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো। দেখো শেয়ার করো এবং লাইকটা করো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করার আগে অন্তত কমেন্ট করো যে কেন ভালো লাগছে না, ভালো না লাগার কারণ কি, বা সাউন্ডের সমস্যা, না কোয়ালিটির সমস্যা, নাকি কোশ্চেন কি হচ্ছে, তোমরা যা হোক বলতে পারো, আমি সেটা চেষ্টা করব সেটাকে ইমপ্রুভ করার। ওকে? আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।